প্রিয় মাস্টার্সের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই বাসায় ভালো আছো। তোমরা ইতিমধ্যে জেনেছো লালমাটিয়া মহিলা কলেজের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতির কারণে সকল শিক্ষার্থীদের উপকার অর্থে অনলাইন ভিত্তিক ক্লাস চালু হয়েছে। আমরা সেই অনলাইন ভিত্তিক ক্লাসের অংশ হিসাবে আজকে তোমাদের ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভ সাবজেক্ট থেকে তৃতীয় অধ্যায়ের ইন্টারেস্ট রেট নিয়ে আমরা এখানে আলোচনা করব। তোমাদেরকে আগেই বলে রাখি, ক্লাসটি মনোযোগ সহকারে বাসায় করতে হবে এবং সাথে সাথেই সেগুলা খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে এবং ক্লাসে পূর্ণ মনোযোগী হতে হবে। প্রথমেই তাহলে আমরা চলে আসি বন্ড কি। আমরা আগের চ্যাপ্টারের নামটা আরেকবার বলি, ইন্টারেস্ট রেট, বা যার বাংলা হচ্ছে সুদের হার। তাহলে এখানে অবশ্যই আমরা ইন্টারেস্ট রেট নিয়েই আলোচনা করব। এই অধ্যায়ে আমরা যেটা বেশি আলোচনা করব সেটা হচ্ছে জিরো রেট, ইল্ড, তারপরে হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রাক্ট ইত্যাদি বন্ড, এগুলা কি এবং এগুলোর মধ্যে সম্পর্ক কি সেটা নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। আমরা প্রথমেই আমাদের যে টপিকস আছে সেটা হচ্ছে আমাদের বন্ড কি। ইতিমধ্যে তোমরা জানো বন্ড কি, কারণ বিভিন্ন ক্লাসে এটা পড়েছো। তারপর আজকে আমাদেরকে আরো ভালোভাবে জানতে হবে। সাধারণত কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের অর্থের প্রয়োজন হয়, যখন অর্থের প্রয়োজন হয় তখন তারা বন্ড ইস্যু করে থাকে। এই বন্ড সাধারণত দীর্ঘমেয়াদী হয়ে থাকে। তার আগে একটু বলে রাখি যে বন্ড হচ্ছে কি। আসলে বন্ড হচ্ছে একটি কাগজি মুদ্রা। কাগজি মুদ্রা অর্থ একটা কাগজ বা দলিল যেখানে বিভিন্ন শর্ত লেখা থাকবে, এই বন্ডের মূল্য কত, সুদের হার কত ইত্যাদি লেখা থাকবে। এই লিখে কোম্পানি কি করবে, সাধারণ জনগণের কাছে সেটা বিক্রি করবে। অর্থাৎ কিভাবে, জনগণকে কাগজটা দিবে আর বিনিময়ে কোম্পানি তাদের কাছ থেকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠান তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করবে। তাহলে আমরা আসি সংজ্ঞা। যদি আমাদের যেভাবে লিখতে হবে, সাধারণত বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানসমূহ তথা ব্যবসায়ী কোম্পানিসমূহ যে প্রতিজ্ঞাপত্র ইস্যু বা বিলির মাধ্যমে অর্থ সংগ্রহ করে তাকে বন্ড বলে। একটু লিখে নিবে খাতায়, আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু লিখে নিবে সুন্দর করে। এরপরে দেখা যাচ্ছে জেসি ভ্যান হর্ন, একজন বিখ্যাত আমাদের আর্থিক বিশ্লেষক, তিনি বলেছেন এ বন্ড ইজ এ লং টার্ম ডেট ইনস্ট্রুমেন্ট ইস্যুড বাই এ কর্পোরেশন অর এ গভর্নমেন্ট। একটি বন্ড হচ্ছে ঋণের আর্থিক দলিল যেটি কোনো কোম্পানি, কর্পোরেশন বা কোম্পানি বা সরকার ইস্যু করে থাকে। তাহলে আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে আসতে পারি যে বন্ড হলো একটি লিখিত চুক্তি যেখানে ঋণ গ্রহীতা এবং ঋণদাতা মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়ে থাকে এবং এই বন্ডের অর্থের পরিমাণ, বন্ডের সুদের হার, মেয়াদ অর্থাৎ কত সময় পরে পরিশোধ করা হবে ইত্যাদি বন্ডে উল্লেখ করা থাকে। তাহলে বন্ড কি আমরা ক্লিয়ার ধারণা পেয়েছি। পরবর্তীতে আমরা চলে যাব বন্ডের বৈশিষ্ট্য। তাহলে আমরা দেখি বন্ডের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য হচ্ছে কি বা ধর্ম, যেটা দেখে বোঝা যায় যে এটি আসলে কি জিনিস। তো বন্ডের বৈশিষ্ট্য অর্থাৎ আমরা কিভাবে বুঝবো এটি একটি বন্ড, সেটাই হচ্ছে মূলত বন্ডের বৈশিষ্ট্য। যেমন দেখি আমরা প্রথমে লেখা আছে ঋণের দলিল। তাহলে বন্ড হচ্ছে একটি ঋণের দলিল। ঋণ বলতে আমরা বোঝাই কোনো কারো কাছ থেকে ধার করা বা কর্য করা। আর দলিল বলতে আমরা বোঝাচ্ছি যে কারো কাছ থেকে যে ধার নিয়ে আসবো সেটার প্রমাণটা কি। দলিল বলতে বোঝায় কি প্রমাণ আছে আমার। তাহলে ঋণের দলিল, অবশ্যই বন্ড একটি ঋণের দলিল। তারপর আমরা চলে যাব পরিশোধের সময়। পরিশোধের সময়, বন্ডে অবশ্যই একটি পরিশোধের সময় থাকবে। তবে অনেক সময় হতে পারে এটা অপরিশোধিত হতে পারে। যদি অপরিশোধিত হয় তাহলে মেয়াদ থাকবে না, কিন্তু পরিশোধিত হলে অবশ্যই বন্ডের পরিশোধের সময় দেওয়া থাকবে, বা এই বন্ডটি কত সময়ের জন্য, কত বছর পরে বন্ডটি কোম্পানি ফেরত নিবে, অর্থাৎ আমরা যে টাকা দিয়েছিলাম আমার সেই টাকা কত বছর পরে ফেরত দিবে, সেটাই হচ্ছে ওই বন্ডের মেয়াদ বা পরিশোধের সময়। আমরা পরে চলে যাব হচ্ছে কি সুদ প্রদান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফিনান্সিয়াল স্টুডেন্ট,
লাভ না থাকলে কিন্তু আমরা সেখানে যাব না। এটাই হচ্ছে আমাদের প্রধান কথা হতে হবে। যদি আমি বন্ড কিনি তাহলে আমার লাভটা কোথায়? সুতরাং আমাদের এই লাভটা হচ্ছে সুদ। কোম্পানি আমাদের কাছ থেকে যে টাকা নিবে তার বিনিময়ে আমাকে যে বন্ডের দলিল দিল তার বিনিময়ে কোম্পানি আমাদেরকে কি দিবে? সুদ দিবে। সেটা এই বন্ডের অবশ্যই উল্লেখ থাকবে যে আমার এই সুদের হার কতটুকু, এই সুদ কি 8% হবে না 10% হবে না অন্য কোনো পার্সেন্ট হবে, সেটা অবশ্যই কোম্পানি বন্ডের উল্লেখ করে দিবে। তারপর আসি আমরা হস্তান্তর যোগ্যতা। হস্তান্তর বলতে হাত, হস্ত মানে কি? হাত। আর হস্তান্তর একত্রে যদি আমরা বলি তাহলে অন্যের হাতে এটা আবার দিয়ে দেওয়া। তার মানে হস্তান্তর যোগ্যতা বলতে এই বন্ডটি যদি অন্য কাউকে আমরা এর বিনিময় মূল্য নিয়ে কাউকে যদি দিতে চাই তাহলে সেটা দেওয়া সম্ভব, অর্থাৎ হাত বদল হতে পারে, তবে অবশ্যই শর্ত মেনে হতে হবে। তাহলে বন্ডের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি? বন্ড অবশ্যই হস্তান্তর করা যাবে। অর্থাৎ এটা এরকম হতে পারে যে আমি বন্ড ক্রয় করেছি, হঠাৎ করে এই বন্ডের মেয়াদ ছিল 1 বছর 2 বছর, আমার 1 বছর শেষে দেখা যাচ্ছে যে আমার অর্থের প্রয়োজন। আমি কি করতে পারবো? এই বন্ডটি অন্য আরেকজনকে দিতে পারবো, অন্য আরেকজনকে দিয়ে আমি আমার প্রয়োজন অর্থ সংগ্রহ করতে পারবো। অর্থাৎ এই বন্ডটি কি করা যাবে? তখন হাত বদল করা যাবে, অর্থাৎ অন্যকে দিয়ে আমার অর্থের প্রয়োজন মেটাতে পারবো। সেটা হচ্ছে কি? হস্তান্তর যোগ্যতা। 5 নম্বর আমরা এসে দেখি ভোটাধিকার। দেখো, ভোট হচ্ছে কি? একটা নাগরিক অধিকার। তো সেই ভোটাধিকারকে এখানে আছে কিনা, যারা একটু খেয়াল করি, বন্ড হচ্ছে কি? একটা ঋণের দলিল। তাহলে ভোট এই কোম্পানির জন্য যখন ভোট কোনো প্রয়োজনে ম্যানেজার ঠিক করা, ম্যানেজমেন্ট ঠিক করা, চেয়ারম্যান ঠিক করা, সেক্ষেত্রে যদি অনেক সময় ভোট হয়, সেই ক্ষেত্রে কোম্পানির ভোটার কারা হতে পারবে? একমাত্র শুধুমাত্র যারা শেয়ার হোল্ডার তারাই কোম্পানির ভোটাধিকার হতে পারে। ঋণদাতারা কিন্তু কোম্পানির অভ্যন্তরীণ কেউ না, এটা ঋণদাতারা হচ্ছে কোম্পানির বাহ্যিক উপাদান। সেই ক্ষেত্রে এই যে বন্ড হচ্ছে কি? একটা ঋণের দলিল। আমরা বারবার বলছি বন্ড হচ্ছে একটি ঋণের দলিল। তাহলে এখানে যেহেতু অবশ্যই ঋণ, সুতরাং যারা বন্ডের জন্য অর্থ দিয়েছে বা বিনিয়োগকারীরা কিন্তু ঋণদাতা। সুতরাং বন্ড আমরা বলতে পারি যে বন্ডের ক্ষেত্রে যারা বন্ড হোল্ডার তাদের ভোটাধিকার থাকে না। পরবর্তীতে আমরা আসি লিখিত মূল্য। লিখিত মূল্য দেখো, ফেস ভ্যালু, যেটা আমরা ইংরেজিতে জানি কি? ফেস ভ্যালু। লিখিত মূল্যকে আমাদেরকে একটু স্পষ্ট হতে হবে। একটি কোম্পানি যখন তার বন্ডের মূল্য বা শেয়ারের মূল্য নির্ধারণ করে দেয়, তখন ওই মূল্যটাকে বলা হয় লিখিত মূল্য বা ফেস ভ্যালু। বন্ডের ক্ষেত্রেও ঠিক একই রকম। অবশ্যই কোম্পানির নির্ধারিত মূল্য, প্রাথমিকভাবে কোম্পানি এই বন্ডের মূল্য নির্ধারণ করে দিবে এবং অবশ্যই বন্ডে লেখা থাকবে যে এটি মূল্য কত, 100 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে। তাহলে বন্ডের গায়ে যে মূল্য লেখা থাকে সেটাকেই বলা হয় কি? বন্ডের লিখিত মূল্য। আমরা পরবর্তীতে চলে আসব কুপন মূল্য। দেখো, আমরা একটা ইন্টারেস্ট রেট সম্পর্কে আমরা সকলেই জানি। এখানে তোমাদেরকে স্পষ্টভাবে মনে রাখতে হবে এবং এটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, কুপন। আসলে কুপন কি? আমরা সাধারণত যেটা জানি ইন্টারেস্ট বা সুদ, বন্ডের ক্ষেত্রে ওই সুদটাকেই বলা হয় কুপন। অর্থাৎ বন্ডের গায়ে যে সুদের হার লেখা থাকে তাকে বলা হয় কুপন রেট। তাহলে বন্ডের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই কুপন মূল্য থাকতে হবে। অর্থাৎ আমি যে বলেছি আমরা ফিনান্সের বা কমার্সের যারা স্টুডেন্ট, আমরা লাভ ছাড়া কোথাও যাব না। যেখানে লাভ এরিয়া আছে সেখানেই আমরা যাব। সুতরাং বন্ডের থেকে যে সুদটা আমাদেরকে দেওয়া হবে, সেজন্যই কিন্তু আমরা বন্ডটা ক্রয় করব। আর এই যে কুপন মূল্য অবশ্যই বন্ডে থাকতে হবে, অর্থাৎ একটি নির্দিষ্ট হারে সুদ আমরা পাবো, সেটাই হচ্ছে বন্ডের কুপন মূল্য। তাহলে বন্ডের অবশ্যই কুপন মূল্য থাকতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, খেয়াল করো, এই 7টি আমি উল্লেখ করেছি। বন্ডের বৈশিষ্ট্য আরো হতে পারে, তবে প্রধান যে 7টি আমরা সেই 7টি আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা এই বন্ডের বৈশিষ্ট্যটা আর একটু সুন্দর করে বাসায় দেখবে, দেখে আমার লেকচারটা একটু সুন্দর করে মনোযোগ সহকারে যদি ক্লাসটা সুন্দর করে দেখো, তাহলে আশা করা যায় বন্ডের বৈশিষ্ট্যতে সমস্যা থাকবে না।
আচ্ছা, আমরা এখন দেখি বন্ডের শ্রেণী বিভাগ। প্রশ্ন আসতে পারে বন্ডের শ্রেণী বিভাগ আলোচনা করো। এই অধ্যায়ে বন্ডের শ্রেণী বিভাগ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই কারণ এখানে আমরা বেসিক অনেক কিছু এখানে শেখার আছে। তোমার পরীক্ষা আসুক আর না আসুক সেটা আমার এখানে বড় কথা না, বন্ড একটি বন্ডের মূল চিত্রই কিন্তু আমাদের এইখানে দেখা যাচ্ছে। একটু ভালো করে তোমরা এটা একটু দেখে নাও এবং এটা খাতায় তুলে নিতে হবে, সাথে সাথে এই লেকচার শুনবে এবং তুলে নেবে, তাহলে তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। তাহলে আমরা আসি বন্ডের শ্রেণী বিভাগ আলোচনা করি। দেখো, বন্ডকে সাধারণত আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জামানতের ভিত্তিতে, পরিশোধের ভিত্তিতে, আর একটা হচ্ছে অন্যান্য। জামানতের ভিত্তিতে বলতে এখানে বোঝাচ্ছে কি, জামানত যুক্ত বন্ড এবং জামানত বিহীন বন্ড। জামানত যুক্ত বলতে বোঝাচ্ছে যে জামানত কি, ইংরেজিতে আমরা জানি সিকিউরিটি। এখানে তোমাদেরকে একটু বসিয়ে একটু বলি, অনেকের ধারণা হয় সিকিউরিটি বলতে তো বোঝায় নিরাপত্তা। আসলে আমাদের ফিনান্সের ভাষায় এইখানে সিকিউরিটি বলতে বোঝাচ্ছে আসলেই নিরাপত্তা। সেখানে হচ্ছে কি জামানত যুক্ত বন্ড, অর্থাৎ যে বন্ড আমি ক্রয় করব সেই বন্ডটার জন্য আমাদেরকে কোনো স্থায়ী সম্পদের দলিল বা অন্য কোনো আর্থিক সম্পদগুলো আমাদেরকে কি করতে হয়, জমা রেখে তারপরে অর্থ সংগ্রহ করতে হয়। সেটাকে বলা হচ্ছে কি জামানত যুক্ত বন্ড। আর জামানতবিহীন বন্ড বলতে তাহলে আমাদেরকে এখানে কোনো ধরনের আর্থিক সম্পদ বা স্থায়ী দলিলগুলো জমা রাখতে হবে না অর্থ সংগ্রহ করার ক্ষেত্রে। পরিশোধের ভিত্তিতে বন্ডে আমরা আসি। পরিশোধের ভিত্তিতে পরিশোধ তো আমরা বুঝি, অর্থাৎ একটা নির্দিষ্ট মেয়াদ শেষে বন্ডটা ফেরত দেয় কোম্পানি, সেটা পরিশোধের ভিত্তিতে। এটা হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে পরিশোধিত বন্ড আর একটা হচ্ছে অপরিশোধিত বন্ড। পরিশোধিত বন্ড বলতে বোঝায় যে এটা একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সেটা 5 বছর, 4 বছর, 3 বছর, 2 বছর, 1 বছর, এরকম নির্দিষ্ট মেয়াদ থাকবে এবং এই নির্দিষ্ট মেয়াদ শেষে কোম্পানি আমার আসল অর্থ, আমি যদি বন্ডটি 1000 টাকা দিয়ে ক্রয় করি তাহলে আমার 5 বছর পরে কোম্পানি মিনিমাম আমাকে 1000 টাকা ফেরত দিবে। অনেক সময় এটা হতে পারে তারা পরিশোধ করতে পারে প্রিমিয়ামে, অর্থাৎ অধিহারে 1000 টাকা বলেছে আমি, 1000 টাকার থেকে বেশি হতে পারে, অনেক সময় বাট্টাতে হতে পারে, বা অধিহারে অর্থাৎ 1000 টাকার কমেও পরিশোধ করতে পারে। আর অপরিশোধিত বন্ড বলতে বোঝায় আজীবনের জন্য, তুমি আমার জন্য আজীবন, অর্থাৎ যতদিন এই বন্ডটি থাকবে ততদিন যে বন্ড ক্রয় করবে সে এই বন্ডের ইন্টারেস্ট পেতে থাকবে, কিন্তু কোম্পানি কখনোই তাদেরকে এই মূল অর্থ আর কখনো ফেরত দিবে না। অর্থাৎ কোম্পানি যতদিন তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে ততদিন পর্যন্ত এই বন্ড থাকবে এবং এখান থেকে একটি নির্দিষ্ট মেয়াদে সুদ আমরা পেতে থাকব। অন্যান্য বন্ডের মধ্যে আমরা আসি, এখানে অনেক কিছু ইম্পর্টেন্ট আছে। দেখি আমাদের প্রথম আছে কি সরকারি বন্ড। একটু স্লো যাচ্ছি আমি এখন। সরকারি বন্ড হচ্ছে কি, একটি দেশের সরকার যখন তাদের অর্থের প্রয়োজন মেটানোর জন্য কোনো বন্ড বাজারে ইস্যু করে বা বিক্রি করে, তখন সেই বন্ডটাকে বলা হয় সরকারি বন্ড। আমি মনে হয় ক্লিয়ার। তারপরে চলে যাব হচ্ছে আই বন্ড। আই বন্ড বলতে বোঝায় যে বন্ডের মাধ্যমে আমরা সাধারণ জনগণ সাধারণত আয়ের জন্যই মূলত বন্ডটি তারা ইস্যু করে থাকে। পরবর্তীতে আমরা আসি পরিবর্তনযোগ্য বন্ড। এই পরিবর্তনযোগ্য বন্ড বলতে বোঝায় পরিবর্তন মানে কি, আমরা রূপান্তর বলতে পারি, অর্থাৎ এটাকে আমরা বন্ডটাকে অনেক সময় শেয়ারে রূপান্তর করা যেতে পারে, অর্থাৎ যে বন্ডটিকে শেয়ারে রূপান্তর করা যেতে পারে সেই বন্ডটিকে বলা হচ্ছে কি পরিবর্তিত বন্ড। তবে এখানে অবশ্যই মনে রাখতে হবে, কোনো বন্ড যদি একবার শেয়ারে রূপান্তর করা হয় পরবর্তীতে এটা কিন্তু আর বন্ডে রূপান্তর করা যাবে না। অর্থাৎ বন্ডটাকে শেয়ারে রূপান্তর করা যাবে, কিন্তু ওই শেয়ার থেকে আবার পুনরায় বন্ডে ফেরত আসা যাবে না। তাহলে যে বন্ড শেয়ারে রূপান্তর করা যায় সেই বন্ডটাকে বলা হচ্ছে কি পরিবর্তনযোগ্য বন্ড। এরপর আমরা কলেবল বন্ড। কলেবল বন্ড বলতে বোঝাচ্ছে যে, ধরো আমি কোম্পানি, তুমি আমার স্টুডেন্ট, আমি তোমার কাছেই আমার শেয়ার বিক্রি করব, দুঃখিত আমার বন্ড বিক্রি করব। তো তোমার সাথে আমার চুক্তি হলো যে আমার কাছ থেকে তুমি বন্ড কিনে নিয়ে যাবে, অর্থাৎ আমাকে টাকা দিয়ে গেলা,
তুমি পরবর্তীতে ওই বন্ডটি পুনরায় আমার কাছে আবার ফেরত দিবে বা আমার কাছেই বিক্রি করবে। এটাকে বলা হচ্ছে কি কলেবল বন্ড। এখানে আরেকটু আমাদেরকে ক্লিয়ার হতে হবে, কল-এবল, আমি একটু দেখো, ইংলিশটা হচ্ছে এরকম, কল-এবল। কলেবল বন্ডের ক্ষেত্রে তোমাদেরকে আরেকটি ক্লিয়ার ধারণা নিতে হবে, সেটা হচ্ছে একটি কোম্পানি যদি ধরে নাও একটা প্রতিষ্ঠান একটি বন্ড ইস্যু করেছে যার মেয়াদ হচ্ছে 4 বছর। এই 4 বছর পর্যন্ত বন্ডটি থাকবে, কিন্তু 2 বছর পরে কোম্পানি চিন্তা করলো না এই বন্ডটি আমি আর বাজারে রাখবো না, বন্ডটি আমি তুলে নিব। তাহলে কোম্পানি কি করবে? সবাইকে বলবে, এই বলাটাকে বলা হচ্ছে কল, যে আপনারা আমাদের বন্ডটাকে ফেরত দেন। এই যে যখনই বন্ডটা ফেরত চাওয়া হবে সেটাকেই বলা হচ্ছে কি কলেবল বন্ড, অর্থাৎ কোম্পানি আবার তাদের বন্ডটাকে ফেরত নিয়ে নেবে, সেটা হচ্ছে কি কলেবল বন্ড। চলে আসি আমরা কুপন বন্ড। কুপন সম্পর্কে আমি একটু আগে বলেছি। তারপরে কুপন হচ্ছে ইন্টারেস্ট রেট, বন্ডের গায়ে যে সুদ লেখা থাকে সেটাকে বলা হচ্ছে কুপন বন্ড, অর্থাৎ যে বন্ডের জন্য সুদ প্রদান করা হয় সেই বন্ডকে বলা হচ্ছে কি কুপন বন্ড। চলে যাব জিরো কুপন বন্ড। আমাদের কিন্তু কুপন বন্ড, কলেবল বন্ড, জিরো কুপন বন্ড এগুলো খুব গুরুত্বপূর্ণ। জিরো মানে কি? শূন্য। তাহলে জিরো কুপন বন্ড বলতে বোঝাচ্ছে শূন্য কুপন বন্ড। আর আমরা বললাম জিরো মানে শূন্য, কুপন মানে সুদ। তাহলে যেখানে সুদ থাকে না বা সুদের হার শূন্য তাকে বলা হয় জিরো কুপন বন্ড। অর্থাৎ যে বন্ডের জন্য কোনো ধরনের সুদ প্রদান করা হয় না সেই বন্ডটাকেই বলা হচ্ছে কি জিরো কুপন বন্ড। তাহলে আমি যে বলেছিলাম আমরা অবশ্যই লাভ ছাড়া সেখানে যাব না। তাহলে কি এখানে জিরো মানে কি লাভ কি শূন্য? না। যখন এই জিরো কুপন বন্ডটা কোম্পানি বিক্রি করবে, ধরে নাও একটি বন্ডের তোমার হচ্ছে ফেস ভ্যালু 1000 টাকা। এই বন্ডটি যখন কোম্পানি আমাদের কাছে বিক্রি করবে তখন আমাদের কাছ থেকে তারা নেবে 900 টাকা। তাহলে দেখো আমি 1000 টাকার বন্ড ক্রয় করেছি 900 টাকায়, 100 টাকা কমে। একটি নির্দিষ্ট সময় শেষে কোম্পানি আবার কিন্তু আমার এই বন্ডটা যখন ফেরত নিবে তখন তারা আমাকে 1000 টাকাই দিবে। তাহলে দেখো আমি ক্রয় করেছিলাম 900 টাকা দিয়ে, আবার কোম্পানি আমাকে ফেরত দিচ্ছে 1000 টাকা। তাহলে আমার লাভ হচ্ছে কত? একটি বন্ডে 100 টাকা। এই 100 টাকা লাভের জন্যই কিন্তু আমরা জিরো কুপন বন্ডে ইনভেস্ট করে থাকি। তাহলে এরপরে চলে যাব আমরা পুট বন্ড। পুট বন্ডের ক্ষেত্রে হচ্ছে এখানে শর্ত থাকে যে কোম্পানির কাছ থেকে আমরা ক্রয় করব ওই কোম্পানির কাছে পরবর্তীতে আমরা বিক্রি করতে পারবো, সেই বন্ডটাকে বলা হচ্ছে কি পুট বন্ড। আরেকটি বন্ড আমাদের আছে, আর একটু তোমাদেরকে কষ্ট দিচ্ছি, সেটা হচ্ছে কি যৌথ বন্ড। তাহলে এটা আমরা 7 লিখেছি, এখন 8 নম্বরে বলবো যৌথ বন্ড। দেখো যৌথ মানে কি? দুইজন ছাড়া এই বন্ড কিন্তু হবে না, অর্থাৎ দুইটি কোম্পানি একত্রে যখন একটি বন্ড ইস্যু করবে তখন সেটাকে বলা হবে যৌথ বন্ড। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা কি কি শিখেছি, বন্ড কি সেটা জানার চেষ্টা করেছি, বন্ডের বৈশিষ্ট্য আলোচনা করেছি, বন্ডের শ্রেণী বিভাগ আলোচনা করেছি। এগুলো তোমরা আরো সুন্দর করে বাসায় পড়বে, ভালোভাবে মনোযোগ সহকারে পড়লে আশা করি এখানে আর কোনো সমস্যা থাকবে না। তবে একটু বলে রাখি, আমার এই ভিডিওটি যদি তোমরা সব সময় যে কোনো সময় দেখতে চাও, তোমাদের জন্য আমি ইউটিউব চ্যানেল ওপেন করেছি। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সোহাগ স্যারস ফিনান্স ক্লাস। এটাতে তোমরা সাবস্ক্রাইব করবে। আমি এছাড়াও আমার এই ভিডিওটি আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে, তোমাদের আমার ফেসবুক গ্রুপে তোমরা পেয়ে যাবে, এবং সেই অনুযায়ী বাসায় বসে লেখাপড়া শুরু করো, ভালোভাবে পড়ো, নিরাপদে থাকো। এবং আমাদের এই লকডাউন যখন আবার খুলে যাবে তখন আমরা আবার অবশ্যই আমাদের দেখা হবে, সরাসরি কথা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে। এবং এর পরবর্তীতেই আজকে 1 নম্বর লেকচার ছিল, 2 নম্বর লেকচারে আমরা যে আরো কিছু এই অধ্যায়ের টপিকস আলোচনা করব, ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারটি শেষ করব এবং পরবর্তীতে আমাদের ম্যাথ আছে সেগুলো আমরা শেষ করব। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।